সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের মক টেস্ট পর্ব ৮। প্রথমেই একটা ছোট্ট মোটিভেশনাল কোট দেখে নেব। মোটিভেশনাল কোটটি হলো, ইটস নট দি টাইম টু লুক ফর এক্সকিউজ। মানে এটা কোনো অজুহাত দেখানোর সময় নয় যে তুমি অজুহাত দেখিয়ে সময়টাকে ব্যয় করবে। এখন সময় হচ্ছে তোমার পড়াশোনার সময়। কারণ তুমি এই বিপিএসসিতে যদি একবার কোয়ালিফাই করে যাও তাহলে তোমার কী হয়ে যাবে, লাইফ সেট হয়ে যাবে। সুতরাং অজুহাত না করে, কোনো বাহানা না করে পড়াশোনার সঙ্গে থাকো, পড়াশোনায় যুক্ত থাকো। তো আজকের প্রথম প্রশ্ন দেখে নেব। আজকের প্রথম প্রশ্নে আছে, কলকল কিংবা খলখল হলো। কলকল আর খলখল এগুলো কোন ধরনের শব্দ? এটা কিন্তু পিওয়াইকিউ, ঠিক আছে? তো অপশান এতে আছে অনুকার শব্দ, অপশান বিতে আছে ধনাত্মক শব্দ, অপশান সিতে আছে শব্দদ্বৈত, অপশান ডিতে আছে উপরের একাধিক বিকল্প ঠিক, অপশান ইতে আছে উপরের কোনোটি ঠিক নয়। তাহলে তোমরা অ্যান্সার কমেন্ট করবে। নীরব দর্শক হয়ে না বসে থেকে তোমরা কমেন্ট বক্স তোমাদের জন্য ওপেন করা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তরটা জানাবে। 5 সেকেন্ড সময় নিয়ে নিলাম। তাহলে এর উত্তরটা হয়ে যাচ্ছে অপশান বি। অপশান বি, ধনাত্মক শব্দ, ঠিক আছে? এবার এর এক্সপ্লেনেশন কি আছে দেখে নেব। এর এক্সপ্লেনেশনে আছে, প্রথমে আছে অনুকার শব্দ। অনুকার শব্দ দেখো, শব্দের অনুকরণে বা বিকারে যেসব শব্দের সৃষ্টি হয় তাদেরকে বলে অনুকার শব্দ। যেমন কি চাটা, বই টই, রান্না বান্না, জল টল ইত্যাদি। তাহলে শব্দের অনুকরণে বা বিকারে যেসব শব্দের সৃষ্টি হয় সেগুলো হলো অনুকার শব্দ। এবারে দেখব ধনাত্মক শব্দ। ধনাত্মক শব্দ কি? যেসব শব্দ বাস্তব ধ্বনি বা বাস্তব ধ্বনির ব্যঞ্জনা দেয় অথবা কোনো অনুভূতির প্রকাশ করে তাদেরকে ধনাত্মক শব্দ বলে। যেমন কি? যেমন কলকল, ছলছল, কনকন, ঝনঝন, ঝমঝম, টুংটাং ইত্যাদি। তাহলে ধনাত্মক শব্দটা একদম খুব ভালো করে মনে রাখবে। এটা কি করবে? কোনো বাস্তব ধ্বনির ব্যঞ্জনা দিবে অথবা কোনো অনুভূতির প্রকাশ করবে। এটাই হলো ধনাত্মক শব্দ। আর কি শব্দ দ্বৈতটা কি? একই শব্দ, মানে একই শব্দ কি করবে, পরপর দুবার ব্যবহৃত হয়ে বিশিষ্ট অর্থ প্রকাশ করবে। তাহলে সেটা হয়ে যাবে তখন কি, কিন্তু সেটা হয়ে যাবে তখন শব্দ দ্বৈত। যেমন কি ঘন্টায় ঘন্টায়, সকাল সকাল, পেটে পেটে, হাঁপাতে হাঁপাতে, লাফাতে লাফাতে। যেমন যদি আমি বলি ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে হবে, তাহলে যদি বলি ঘন্টায় ওষুধ খেতে হবে তখন আলাদা দেখাচ্ছি। আর যদি বলি ঘন্টায় ঘন্টায় তাহলে আলাদা অর্থ দাঁড়ায় যাচ্ছে, মানে কিছু 1 ঘন্টা পর পর কিংবা 2 ঘন্টা পর পর খেতে হবে। তাহলে এইটা হয়ে গেলে কিন্তু শব্দ দ্বৈত। ক্লিয়ার? নেক্সট আজকের 2 নম্বর প্রশ্ন কি আছে? আজকে 2 নম্বর প্রশ্নে 2 নম্বর প্রশ্নে আছে, যে সমাসের বেশ বাক্য হয় না তাকে বলে, তাকে কি বলে? অপশন এ বাক্যাশ্রয়ী সমাস, অপশন বি নিত্য সমাস, অপশন সি অলুক সমাস, অপশন ডি অনিত্য সমাস, অপশন ই উপরের কোনোটি নয়। অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করো। 5 সেকেন্ড সময় নিয়ে নিলাম। তাহলে এর উত্তরটা হয়ে যাচ্ছে অপশন বি। অপশন বি, নিত্য সমাস। ঠিক আছে? দেখো এর একটু এক্সপ্লেনেশন দেখে নেব কি আছে এর এক্সপ্লেনেশন। এর এক্সপ্লেনেশনে আছে, দেখো প্রথমে আছে বাক্যাশ্রয়ী সমাস। বাক্যাশ্রয়ী সমাসটা কি? একাধিক সমাসবদ্ধ পদ মিলিত হয়ে একটি দীর্ঘ সমাসবদ্ধ পদ গঠন করলে তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। আর কি অলুপ সমাসটা কি? অলুপ সমাসটা যে সমাসের সমস্যমান পদের বিভক্তি সমস্ত পদে লোপ পায় না। ঠিক আছে? সমস্যমান পদের বিভক্তিটা সমস্ত পদেও কিন্তু কি হবে না, লোপ পাবে না, তাকে বলে অলোপ সমাস বা অলুপ সমাস। ঠিক আছে? এবার নেক্সটে কি দেখব? নিত্য সমাসটা।
কি যে সমাসের ব্যাসবাক্য হয় না অথবা যে সমাসের ব্যাসবাক্য করতে হলে অন্য পদের প্রয়োজন হয় তাকে কি বলে নিত্য সমাস বলে। যেমন কি কাঁচা কলা থেকে কাঁচকলা হলো, আর কি অন্য গ্রাম থেকে গ্রামান্তর হলো। তাহলে অন্য গ্রাম এখানে গ্রামান্তর এখানে করতে যখন গেলাম তখন কি নিয়ে আসতে হলো, একটা নতুন পদ অন্য গ্রাম করতে হলো। তাহলে এখানে আমরা তিনটি সমাস সম্পর্কে জেনে নিলাম, বাক্যাশ্রয়ী, অলোপ আর হচ্ছে নিত্য। নেক্সট দেখো কি আছে, হ্যাঁ একটা মনে করিয়ে দিই, ভিডিওটা দেখে তোমরা যদি সামান্য উপকৃত হও তাহলে একটা ছোট লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। নেক্সট দেখো আজকের 3 নম্বর প্রশ্ন কি আছে, শেষের কবিতা কোন শ্রেণীর রচনা? এটা কিন্তু PIQ, ঠিক আছে। শেষের কবিতা কোন শ্রেণীর রচনা? অপশন এ তে আছে কবিতা, অপশন বি তে আছে গল্প, অপশন সি তে আছে উপন্যাস, অপশন ডি তে আছে একাধিক বিকল্প ঠিক, অপশন ই তে আছে উপরের কোনোটি ঠিক নয়। আগেই বলেছি নীরব দর্শক না হয়ে বসে থেকে অ্যান্সারটা কমেন্ট করবে। কি হবে, 5 সেকেন্ড সময় নিয়ে নিচ্ছি। তাহলে এর উত্তরটা হয়ে যাচ্ছে অপশন সি, অপশন সি উপন্যাস, তাই না? এর উত্তরটা হচ্ছে উপন্যাস। এবার দেখো এটার এক্সপ্লেনেশন একটু দেখে নিই। এর এক্সপ্লেনেশনে কি আছে, এর এক্সপ্লেনেশনে আছে শেষের কবিতা, হ্যাঁ এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। আর কি এটা কত সালে প্রকাশিত হয়েছিল? 1927 থেকে 1928 সালে প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে রচনাটি প্রকাশিত হয়। এবার এই উপন্যাসের একটি বিখ্যাত লাইন আছে, শেষ লাইন, যেটা কি, হে বন্ধু বিদায়, মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক, শূন্যেরে করিব পুণ্য, এই ব্রত বহিব সদাই। তাহলে এটা আমরা জানলাম শেষের কবিতা সম্পর্কে। এবার তোমাদের কাছে আমার একটা হচ্ছে ছোট্ট কি প্রশ্ন, সেটা হচ্ছে তোমরা কমেন্টে জানাবে এই যে লাইনটা, এই লাইনটা বক্তাকে মানে এই উক্তিটা কে করেছে এই উপন্যাসে। নেক্সট দেখো আজকের 4 নম্বর প্রশ্ন, প্রত্যয়ের চিহ্ন। প্রত্যয়ের চিহ্ন, প্রত্যয়ের ক্ষেত্রে কোন চিহ্নটা ব্যবহৃত হয়? অপশন এ তে আছে গুণ চিহ্ন, অপশন বি তে আছে যোগ চিহ্ন, অপশন বি তে আছে রাইট চিহ্ন, অপশন ডি তে আছে উপরের একাধিক ঠিক, অপশন ই তে আছে উপরের কোনোটি ঠিক নয়। অ্যান্সার কমেন্ট করো, 5 সেকেন্ড সময় নিয়ে নিলাম। তাহলে এর উত্তরটা হয়ে যাচ্ছে অপশন সি, রাইট চিহ্ন, হ্যাঁ না? নেক্সট দেখো আজকের 5 নম্বর প্রশ্ন দেখে নেব। আজকের 5 নম্বর প্রশ্নের কি আছে, কোনটি পিনায়ন এর উদাহরণ? কোনটি পিনায়নের উদাহরণ? তাহলে অপশন এ তে আছে মাথা থেকে মাতা, অপশন বি তে আছে বীজ থেকে বিচি, অপশন সি তে আছে কাঁঠাল থেকে কাঁঠাল, অপশন ডি তে আছে উপরের একাধিক বিকল্প ঠিক, অপশন ই তে আছে উপরের কোনোটি ঠিক নয়। দেখি তোমরা অ্যান্সার কমেন্ট করো, আমি এর থেকে বুঝতে পারবো যে তোমরা আমার আগের ভিডিওগুলো দেখেছো কিনা, যদি এর উত্তরটা পারছো কিনা তাহলে বুঝতে পারবো। 5 সেকেন্ড সময় নিয়ে নিলাম। তাহলে এর উত্তরটা হয়ে যাচ্ছে অপশন সি, অপশন সি, অপশন সি কাঁঠাল থেকে কাঁঠাল। দেখো এর এক্সপ্লেনেশনটা একটু দেখে নেব। কি পিনায়ন, পিনায়নে কি হলো, পিনায়নে কি হয় এটা আগে জেনে নেওয়া দরকার। পিনায়নে হয় হচ্ছে তোমার অল্পপ্রাণ যখন কি হবে, অল্পপ্রাণ বর্ণ যখন মানে অল্পপ্রাণ ধ্বনি যখন মহাপ্রাণ ধ্বনি হয়ে উচ্চারিত হবে সেটা হয়ে যাবে পিনায়ন। তাহলে আমাদের ছিল কাঁঠাল, মানে টটা, এই টটা সেখানে ঠ হয়ে উচ্চারিত ছিল, তাই না? তাহলে দেখি এখানে টটা কোথায় আছে, এই ট, দেখি এই ট কোথায় আছে, ট এই যে ট অল্প প্রাণে আছে, তাই না? আর এখানে ঠ মহাপ্রাণ হয়ে উচ্চারিত হয়েছে। তাহলে অল্প প্রাণ ধ্বনি বা বর্ণ যখন কী হবে মহাপ্রাণ হয়ে উচ্চারিত হবে সেটা হয়ে যাবে কিন্তু পিনায়ন। তাহলে কাঁঠাল থেকে কাঁঠাল ঠ হলো, তাহলে এটা হয়ে গেল কিন্তু কি পিনায়ন। এবারে বাকিগুলো একটু চেক করে দেখব বাকিগুলো কেন হলো না।
বাকি অপশানগুলো কী কী আছে? বাকি অপশানগুলো আছে এই যে এই অপশান এতে ছিল মাথা থেকে মাতা, হ্যাঁ, এই থ থেকে ত, হ্যাঁ না, এর থটা দেখবো অল্প প্রাণ না মহাপ্রাণ, আর তটা এটা চেক করে নিই একটু। দেখো কি আছে, থটা হয়েছে ত, হ্যাঁ না। এবার থ কোথায় আছে? এই থ আছে হচ্ছে তোমার এই যে এইখানে থ আছে মহাপ্রাণে, হ্যাঁ না, মহাপ্রাণে আছে থ, এই থ থেকে হয়েছে ত মাথাতে। এবার এই যে এটা মহাপ্রাণ, এই মহাপ্রাণটাও এখানে হয়ে গেছে অল্প প্রাণ, তাহলে এটা হয়ে গেল কি? এইবার এটা আমরা বলে দিলাম যে অল্প প্রাণ যখন মহাপ্রাণ হলো সেটা হয়ে গেল তো পিনায়ন। এইবার যখন অল্প প্রাণ যখন কি হবে না, মহাপ্রাণ যখন অল্প প্রাণ হবে তখন সেটা হয়ে যাবে কিন্তু ক্ষীণায়ন, ঠিক আছে। এবার ক্ষীণায়নটা কি? দেখো এখানে এই যে থ ছিল, থটা এখানে ত হয়ে গেছে, তাহলে এটা ক্ষীণায়নের উদাহরণ এগুলো। এবার নেক্সট তারপরেরটা একটু চেক করে নিই কী আছে। তারপরেরটা ছিল এই যে বীজ, এই যে বীজ থেকে বিচি, এই বর্গীয় জটা কী হয়ে গেছে? চ হয়ে গেছে, তাই না, চ। তাহলে এটা একটু দেখে নিই চেক করে, বর্গীয় জ আর চ, তাহলে বর্গীয় জটা কোথায় আছে দেখি এখানে, বর্গীয় জ, এই যে বর্গীয় জ, এই বর্গীয় জটা কোথায় আছে? অল্প প্রাণে, এটা হয়ে গেছে কি চ, এটাও আবার অল্প প্রাণ আছে, তাহলে এটা তো কোনো কিছুই হচ্ছে না, এটা ক্ষীণায়নও হচ্ছে না পিনায়নও হচ্ছে না। এবার এর সামারিটা একটু বলে দিই, দেখো এর সামারিটা একটু বলে দিচ্ছি। দেখো সামারিটা হচ্ছে কি, শব্দের মধ্যে যখন অল্প প্রাণ ধ্বনি কী হবে? মহাপ্রাণ ধ্বনিরূপে উচ্চারিত হবে, সেটাকে বলে পিনায়ন, যেমন কাঁঠাল থেকে কাঁঠাল ইত্যাদি। আর কি শব্দের মধ্যে যখন মহাপ্রাণ ধ্বনিগুলো কী হবে? অল্প প্রাণ ধ্বনি হিসেবে উচ্চারিত হবে, তখন সেটা হয়ে যাবে কিন্তু ক্ষীণায়ন। ক্লিয়ার? নেক্সট এইবারে দেখো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্ন। দেখো কি আছে, মহাজন শব্দের আদি অর্থ ছিল মহৎ ব্যক্তি, বর্তমান অর্থ হলো সুদখোর ব্যক্তি, এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? অপশন এতে আছে অর্থের বিস্তার, অপশন বিতে আছে অর্থ সংকোচন, অপশন সিতে আছে অর্থের উন্নতি, অপশন ডিতে আছে অর্থের অবনতি, অপশন ইতে আছে অর্থ সংক্রমণ। তাহলে উত্তরটা কমেন্ট করো তোমরা, 5 সেকেন্ড সময় নিয়ে নিলাম। তাহলে এর উত্তরটা হয়ে যাচ্ছে অপশন ডি, অর্থের অবনতি। এইবারে দেখো অর্থের অবনতি কেন হচ্ছে? দেখো মহাজন শব্দের আদিতে একটা বোঝাতো কি মহৎ ব্যক্তিকে বোঝাতো, কিন্তু বর্তমানে কি হচ্ছে? এটা সুদখোর ব্যক্তিকে বোঝাচ্ছে। আগে একটা ভালো অর্থ বোঝাতো, কিন্তু বর্তমানে এখন একটা মানে কম, মানে ভালো বলা যাবে না, একটা খারাপ ব্যক্তি হিসেবে বোঝা যাচ্ছে। যেমন সুদখোর ব্যক্তিকে সবাই কি ভালো চোখে দেখে না, তাহলে এই যে এও হয়ে যাচ্ছে একটা সমাজে একটা তাকে নিচু চোখে দেখা হচ্ছে, তাহলে এটা একটা অর্থের অবনতি হয়ে গেলো। অর্থটা আগে ভালো অর্থকে বোঝাতো, এখন খারাপ অর্থকে বোঝাচ্ছে, তাহলে এটা হয়ে গেলো অর্থের অবনতি। এবার এর এক্সপ্লেনেশনগুলো একটু দেখে নিই কী আছে। এর এক্সপ্লেনেশনে দেখো অর্থের বিস্তার আছে, অর্থের বিস্তারটা কি? সীমাবদ্ধ অর্থ থেকে ব্যাপক অর্থ বোঝাবে। মানে সীমাবদ্ধ অর্থ অর্থাৎ ছোট্ট অর্থ থেকে কী হবে? বড় বিষয় বোঝাবে। যেমন আদিতে ছিল কি কালি অর্থে কালি বলতে কি বোঝাতো? কালো রঙের তরলকে বোঝাতো। কালি অর্থে শুধু কালো রঙের তরলকে বোঝাতো, কিন্তু বর্তমানে কি বোঝাচ্ছে? কালি বলতে যে কোনো রঙের তরলকে বোঝাচ্ছে, অর্থাৎ লাল, নীল, হলুদ, সবুজ সবগুলোকেই বোঝাতে। তাহলে এটা অর্থটার কী হয়ে গেলো? বিস্তার হয়ে গেলো, ছোট্ট থেকে বড় হয়ে গেলো, অল্প থেকে বেশি হয়ে গেলো, তাহলে এটা হয়ে গেলো অর্থের বিস্তার। এইবারে দেখব অর্থের সংকোচ। কি অর্থের সংকোচটা? অর্থের সংকোচ, দেখো অর্থের সংকোচটা হচ্ছে ব্যাপক অর্থ থেকে সীমাবদ্ধ অর্থ বোঝাবে। আগে বেশি জিনিস বোঝাতো, এখন অল্প জিনিস বোঝাচ্ছে। যেমন কি ব্যাপারটা দেখো, এবার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি বিষয়টাকে। যে আদিতে অন্ন বলতে কি বোঝাতো? যে কোনো খাদ্যবস্তু বোঝাতো। অন্ন বলতে সব ধরনের ভাত, ডাল, রুটি এটসেট্রা সব কিছুকে বোঝাতো, ঠিক আছে? তাহলে সব খাদ্যবস্তু, কিন্তু বর্তমানে কাকে বোঝাচ্ছে? শুধু এই যে ভাতকে বোঝাচ্ছে, এই জন্য হয়ে গেল এটা কিন্তু অর্থের সংকোচ। নেক্সট
কি আছে নেক্সটে 3 নম্বরে আছে হচ্ছে অর্থের উন্নতি। এটা কি দেখো, পরিবর্তিত অর্থ সম্মানিত ভাববস্তুকে বোঝায়। সম্মানিত ভাববস্তুকে বোঝাবে। আগে একটা যেমন কি আদিতে গবেষণা বলতে কি বোঝাতো, গরু খোঁজাকে বোঝাতো। গবেষণা বলতে আগে গরু খোঁজাকে বোঝাচ্ছে, কিন্তু বর্তমানে কি বোঝাচ্ছে, নিয়মানুগ বিশ্লেষণ, অর্থাৎ নতুন কোনো জিনিসের কি অনুসন্ধান করা, তাই না? তাহলে আগে গরু খোঁজাকে এটা মানে ছোট অসম্মানিত অর্থকে বোঝাতো, এখন কি করছে, সম্মানক বিশ্লেষণ করা হচ্ছে, নিয়মানুগভাবে নিয়ম নীতি মেনে বিশ্লেষণ করে নতুন জিনিসের কোনো জিনিস খুঁজে বের করাকে বোঝাচ্ছে কি গবেষণা। তাহলে এটা আগে এটা কম ভালো অর্থকে বোঝাতো, এখন একটা বেশি ভালো অর্থকে বোঝাচ্ছে। এটা কি হয়ে গেল তখন, এই জন্য এটা হয়ে গেল অর্থের উন্নতি হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট 4 নম্বরে কি আছে, অর্থের অবনতি। অর্থের অবনতি কি, এটা হচ্ছে শব্দের অর্থ পূর্ব অপেক্ষা হেয় বা তুচ্ছ বস্তুকে বোঝায়। মানে আগে একটা ভালো বিষয়কে বোঝাতো, আগে একটা ভালো বিষয়কে বোঝাতো, এখন একটা একটু কম ভালো বিষয়কে বোঝাচ্ছে। যেমন কি এই যে এই উদাহরণটা একটা ভালো বলা যায়, মহাজন বলতে কাকে বোঝাতো, মহৎ ব্যক্তি, একটা ভালো ব্যক্তি এসেছে আমাদের গ্রামে। ধরো আগে মানুষরা বলতো মহাজন এসেছে, মহাজন এসেছে বলতে একটা ভালো ব্যক্তি এসেছে, মহৎ ব্যক্তি এসেছে। কিন্তু এখন মহাজন এসেছে শুনলে কি বলে, আরে সুদখোর ব্যক্তি, হ্যাঁ, ওকে দেখে সবাই একদম নাক মুখ আর ভ্যাংচাচ্ছে, সুদখোর ব্যক্তি। হ্যাঁ, তাহলে এটা কি হয়ে গেলো, অর্থের অবনতি হয়ে গেল। নেক্সট দেখো 5 নম্বরে কি আছে, 5 নম্বরে আছে অর্থ সংক্রম। অর্থ সংক্রম কি, প্রাথমিক অর্থের সঙ্গে পরিবর্তিত অর্থের কোনো মিল বা সংযোগ খুঁজে পাওয়া যায় না। যেমন কি, যেমন সন্দেশ শব্দের আদি অর্থ ছিল কি, খবর বা সংবাদ, ঠিক আছে, আর বর্তমান অর্থ কি হয়ে গেলো, বিশেষ ধরনের মিষ্টান্ন। ঠিক আছে, মানে প্রাথমিক অর্থ এই যে খবর বোঝাতো, সন্দেশ বলতে খবর বোঝাতো, কিন্তু এখন কি হয়ে গেছে, একদম সম্পূর্ণ পরিবর্তনে একটা ভিন্ন বস্তুকে বোঝাচ্ছে। এর মানে আগের অর্থের সঙ্গে বর্তমান অর্থের কোনো মিল নেই। যেমন কি মিষ্টান্ন বোঝাচ্ছে, সন্দেশ, বন্ধু তুমি পরীক্ষায় ভালো নম্বর পেয়েছো, আমাকে মিষ্টান্ন খাওয়া, সন্দেশ খাওয়াতে হবে, তাই না? তাহলে এটা হয়ে গেলো কিন্তু অর্থের সংক্রম। তাহলে তোমরা বিপিএসসিতে ভালো নাম্বার পেয়ে আমাকে কি করবে, সন্দেশ খাওয়াবে, তাই তো? নেক্সট দেখো এইবারে, হ্যাঁ, তার আগে একটা ছোট্ট বিষয় মনে করিয়ে দিই। ভিডিওটা দেখে তোমরা যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখো আজকের 7 নম্বর প্রশ্ন কি আছে, সন্ধি শব্দের অর্থ। সন্ধি শব্দের অর্থ, অপশন এতে আছে মিলন, অপশন বিতে আছে সংক্ষেপ, অপশন সিতে আছে চুক্তিবদ্ধ, অপশন ডিতে আছে উপরের একাধিক বিকল্প ঠিক, আর অপশন ইতে আছে উপরের কোনোটি ঠিক নয়, তাই না? তাহলে অ্যান্সার কমেন্ট করো তোমরা। এবার 5 সেকেন্ড সময় নিয়ে নিলাম। তাহলে এর উত্তরটা হয়ে যাচ্ছে কি, অপশন এ। অপশন এ, মিলন। সন্ধি শব্দের অর্থ মিলন। দেখো এর এক্সপ্লেনেশনটা একটু দেখে নিই কি আছে। এর এক্সপ্লেনেশনে আছে সন্ধি। সন্ধি কাকে বলে, পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে বলে সন্ধি। এটা খুবই গুরুত্ব সহকারে মনে রাখবে, কারণ বিপিএসসিতে কিংবা স্টেটে এরকম ধরনের প্রশ্নগুলি আসছে যে এই সংজ্ঞাটা দিয়ে দিচ্ছে, সংজ্ঞাটা দিয়ে ওখানে অপশানে দিয়ে দিচ্ছে যে এটাকে কি বলে, সন্ধি, সমাস, এটসেট্রা। তাহলে পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে বলছে সন্ধি। ক্লিয়ার? এবার এর সঙ্গে আরও দুটো ছোটো ছোটো বিষয় মনে রেখে দিই। কি, সন্ধি শব্দের অর্থ হলো মিলন, আর সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। তাহলে এটাও জেনে নিলাম আমরা, সমাস শব্দের অর্থ সংক্ষেপ। নেক্সট দেখো কি আছে আজকের 8 নম্বর প্রশ্ন। দেখো 20 শব্দের সমার্থক শব্দ হলো 20। অপশন এতে আছে 20, অপশন বিতে আছে 20 বয়সী মূর্ধন্য, আর অপশন সিতে আছে মুকুল, অপশন ডিতে আছে একাধিক বিকল্প ঠিক, অপশন ইতে আছে উপরের কোনোটি ঠিক নয়। তাহলে অ্যান্সার তোমরা কমেন্ট করে জানাও, নীরব দর্শক হয়ে থাকবে না কিন্তু, বলে দিচ্ছি। হ্যাঁ দেখো, তো 5 সেকেন্ড সময় নিয়ে নিলাম। তাহলে এর উত্তরটা হয়ে যাচ্ছে অপশন সি, 20 শব্দের অর্থ হলো মুকুল, তাই না? এবার আমরা
এর বাকি যে এগুলো আছে এগুলো সম্পর্কে একটু দেখে নিই, এর এক্সপ্লেনেশনটা কি আছে। এই যে সেখানে ছিল হচ্ছে বিষ, বয়সী মূর্ধন্যষ। বিষ বলতে কি বোঝাচ্ছে? কালকুট, গরল বা জহর, মানে আমাদেরকে কি বোঝাচ্ছে যে বিষ, মানে বিষ খেয়ে আত্মহত্যা, যেটা খেয়ে মানুষ মারা যায়, তাই না, সেটা হচ্ছে বিষ। আর কি বয়সী তালব্যস্য, যেটা এটা হচ্ছে তোমার বিষ বলতে এই বিষ হচ্ছে তোমার 20, মানে 20 টাকা আমাকে দাও, তাই না, এটা এটা হচ্ছে তোমার বিষ। তাহলে এই দুটাও আমরা জেনে নিলাম। নেক্সট এইবারে দেখো আজকের 9 নম্বর প্রশ্ন কি আছে। আজকের 9 নম্বর প্রশ্নে কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, এখানে কুঞ্জে কুঞ্জে হলো কি? অপশন এ তে আছে কর্মে বিপসা, অপশন বি তে আছে করণে বিপসা, অপশন সি তে আছে অধিকরণে বিপসা, অপশন ডি তে আছে উপরের একাধিক বিকল্প ঠিক, অপশন ই তে আছে উপরের কোনোটি ঠিক নয়। তাহলে এর উত্তর তোমরা কমেন্ট করে জানাও। 5 সেকেন্ড সময় নিলাম। তাহলে এর উত্তরটা হয়ে যাচ্ছে অপশন সি, অপশন সি, অধিকরণে বিপসা, অধিকরণে বিপসা। দেখো আমি আগের দিনে আমার যে মক টেস্টগুলো আপলোড করেছি সেখানে অধিকরণ কারক সম্পর্কে একদম বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিয়েছি। তোমরা সেই ভিডিওটা না দেখে থাকলে দেখে নাও। এবার আমরা এখানে একটু এটা দেখে নিই, মানে কর্মে বিপসাটা কি আছে। কর্মে বিপসা, দেখো একই কর্ম বারবার ব্যবহৃত হলে কর্মে বিপসা বলা হয় তাকে। একই কর্মটা বারবার ব্যবহৃত হবে। যেমন কি কি চাও বলো, এখানে এই যে কি নিচে দাগ হবে, হ্যাঁ, কি চাও, কি চাও, তাহলে কিটা এই দুটা কর্ম, তাহলে দুটাই একটা কর্ম দুইবার ব্যবহৃত হয়েছে। আরও আরেকটা উদাহরণ কি, যা যা বলেছি সবটা করতে হবে, যা যা, এখানে আমি একটা কর্ম এই যে যা, আবার আরেকটা কর্ম হচ্ছে যা, তাহলে এই যে দুইবার ব্যবহৃত হয়েছে এই জন্য কিন্তু এটা কি হয়ে গেছে, কর্মে বিপসা হয়ে গেছে। মানে বিপসা শব্দের অর্থ হচ্ছে পুনরাবৃত্তি, এটা মনে রাখবে, বিপসা শব্দের অর্থ হচ্ছে পুনরাবৃত্তি, তাই না। নেক্সট দেখো কি আছে, কর্মে বিপসার পরে করণে বিপসাটা একটু জেনে নিই। করণে বিপসা কি? একই শব্দের পুনরাবৃত্তি বোঝাতে ব্যবহৃত হচ্ছে। যে করণ কারকে যখন কি একই শব্দ বারবার আসবে, যেমন কি পুষ্পে পুষ্পে ভরা সাক্ষী, তাই না, এই যে পুষ্পে পুষ্পে, এটা কি হলো, করণে বিপসা হয়ে গেলো। আর কি রোগে রোগে দেহটা জীর্ণ হয়ে গেলো, রোগে রোগে দুইবার ব্যবহৃত হচ্ছে, করণ কারক হয়ে যাচ্ছে। আর কি জলে জলে পচে গেল দেশটা। তাহলে এই যে পুষ্পে পুষ্পে, রোগে রোগে, জলে জলে, এগুলো হলো করণে বিপসা। নেক্সট এবারে দেখব কি অধিকরণে বিপসাটা কি। অধিকরণে বিপসা কি? অধিকরণ কারকের একই শব্দ বারবার পুনরাবৃত্তি হয়, একটাই শব্দ, যেমন কি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি আর ঘরে ঘরে দেশপ্রেমিক, এই যে এটা অধিকরণ কারক হয়ে যাচ্ছে। অধিকরণে দুইবার ব্যবহৃত হচ্ছে যেহেতু, সেই জন্য এটাকে বলা হচ্ছে অধিকরণে বিপসা। ক্লিয়ার? নেক্সট আজকের কি আছে 10 নম্বর প্রশ্ন কি আছে, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি এগুলি কার লক্ষণ? অপশন এ তে আছে শব্দ, অপশন বি তে আছে পদ, অপশন সি তে আছে ভাষা, অপশন ডি তে আছে বাক্য, অপশন ই তে আছে উপরের কোনোটি ঠিক নয়। তাহলে তোমরা নীরব দর্শক, আগে বলে দিয়েছি নীরব দর্শক হয়ে থাকবে না, একদম নীরব দর্শক হয়ে থাকবে না। তোমরা সরব দর্শক হয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তাহলে 5 সেকেন্ড সময় নিয়ে নিলাম। তাহলে এর উত্তরটা হয়ে যাচ্ছে কিন্তু কি, অপশন ডি, অপশন ডি বাক্য, অপশন ডি বাক্য। দেখো এর এক্সপ্লেনেশনটা একটু দেখে নেবো এবার। এর এক্সপ্লেনেশনে কি আছে, এর এক্সপ্লেনেশনে দেখো আছে যোগ্যতা, এগুলো কিন্তু বাক্যের গুণ, বাক্যের গুণ কি। 1 নম্বরে দেখব যোগ্যতা কি আছে, বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সঙ্গতি ও ভাবের মিলবন্ধন। তাহলে যোগ্যতা বলতে কী বোঝাচ্ছে, বাক্যের মধ্যে যে পদগুলো থাকবে সেগুলোর অর্থের সঙ্গতি আর হচ্ছে ভাবের মিলবন্ধন থাকবে, সেটাই হলো যোগ্যতা। যেমন কি আমরা বড়শি দিয়ে মাছ ধরি, আমরা বড়শি দিয়ে মাছ ধরি, এবার আমি যদি বলি বড়শি দিয়ে নারকেল পারি, তাহলে কি হবে? না, হবে না। তাহলে এটা হচ্ছে আমরা বড়শি দিয়ে মাছ ধরছি। তাহলে এইটা হয়ে গেল কিন্তু যোগ্যতা, এটা হলো যোগ্যতা, যোগ্যতা যুক্ত বাক্য, আর এটা কিন্তু যোগ্যতাহীন হয়ে গেল, তাই না। এবারে নেক্সট দেখো এর কি আছে, যোগ্যতার পর হচ্ছে আকাঙ্ক্ষা। দেখো আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষাটা কি? আকাঙ্ক্ষা বাক্যের অর্থ পুরোপুরি বোঝার জন্য
এক পদ শোনার পরে, মানে একটা পদ শুনবো, শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা বা আগ্রহটা আমাদের মধ্যে জেগে যায়, সেটাকে বলে আকাঙ্ক্ষা। যেমন কি আমি আমি বাড়ি, এবার বাড়ি লিখে দিয়ে দিলাম, খালি আমি বাড়ি, তাহলে এটা কি হলো? এবার এরপরে আরও কিছু শোনার আমাদের আগ্রহ থেকে যাচ্ছে না? তাহলে সেই জন্য এই যে বাকি কিছুটা শোনার যে একটা আগ্রহ বা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে, এটাই হচ্ছে বাক্যের আকাঙ্ক্ষা। ক্লিয়ার? নেক্সট দেখো কি আছে, এবার হচ্ছে আসক্তি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু আসক্তি নয়, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবে তোমরা। এটা আমি অনেক বাংলার স্টুডেন্টকে বারবার ভুল করতে দেখেছি, যে কি উচ্চারণ করছে আসক্তি। হোয়াট ইজ আসক্তি? এটা হবে আসক্তি। ঠিক আছে, দেখো এটা হচ্ছে বাক্যের অর্থ সঙ্গতি রক্ষা করে, বাক্যের অর্থ সঙ্গতি রক্ষা করে পদগুলোকে যথাযথভাবে সাজিয়ে রাখার নাম হচ্ছে আসক্তি। মানে বাক্যের অর্থটাকে সঙ্গতি রক্ষার জন্য যথাযথভাবে সাজাতে হবে, এই জন্য এটাকে বলে আসক্তি। যেমন কি বাবা বাজার ইলিশ থেকে এনেছেন, এটা কেমন হয়ে গেল না, বাবা বাজার ইলিশ থেকে এনেছেন, এটা গোলমাল হয়ে গেছে। এটাকেই যখন আমি বলবো যে বাবা বাজার থেকে ইলিশ এনেছেন, তাহলে এটা শুনতে বেশ ভালো লাগছে। তাহলে এই যে এই গুণটা পরপর যে সাজানোটা, সেটাই হয়ে গেল কিন্তু আসক্তি। ক্লিয়ার? এবার আশা করি তোমরা মনে রাখবে যে আসক্তি নয়, এটা আসক্তি। আরও 2-4 জনকে জানাবে। নেক্সট দেখো এরপরে কি আছে দেখি। এরপরে আমাদের আজকে আর কোনো প্রশ্ন নেই। তো তোমাদের কাছে এটুকু বলার যে ভিডিওটা দেখে তোমরা যদি ভালো লাগে, তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এবার দেখা হচ্ছে পরবর্তী মক টেস্টে। ততক্ষণ পড়াশোনার সঙ্গে থাকো, পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো।